যুদ্ধে জিতে গিয়েছে ভেবে মেফু তার নিজ প্রাসাদে ফিরে গিয়েছে, কারণ তার এখানে আর কোনো প্রয়োজন নেই। সকলেই এখন এই পাশটা সামলে নেবে। ওইদিকে ইউসুফ আগুনের নদীতে একদম তলদেশে ডুবে আছে। তার গন্তব্য সেই প্রাণভ্রমরার দিকে। সেখান পর্যন্ত পৌঁছাতে পারলেই সে মাদাফার প্রাণভ্রমরা হাতে নিতে পারবে এবং তাকে মারতে পারবে। তাছাড়া তাকে মারা সম্ভব নয়। হানিফাকে মাহাদি নিয়ে গিয়েছে সপ্তম পাহাড়ের ওই পাশে, যেখানে এক রকমের ফুল আছে যে কিনা তার প্রাণকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে। কালো জাদু থেকে উদ্ধার হওয়ার এটাই একমাত্র পন্থা রয়েছে। ওদিকে কুল্লুস রাজ্য এখন সম্পূর্ণ সৈন্যবিহীন। সেখানে কোনো সেনা নেই, শুধুমাত্র বর্ডার গার্ডের মূল লিডাররা পাহারারত অবস্থায় রয়েছে, কারণ সকল সেনাদেরকে পাঠানো হয়েছে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যুদ্ধ করার জন্য। যেভাবেই হোক তাদেরকে বাঁচাতেই হবে। কোনো রাজ্যে কোনো সেনার এখন কোনো উপস্থিতি নেই। আইল্যান্ডে সৈন্য সংখ্যা একদমই কম, প্রায় সমস্ত সেনারা যুদ্ধে চলে এসেছে। কুল্লুস রাজ্যের 4 ভাগের 1 ভাগ সেনা অলরেডি মারা গিয়েছে, কারণ এখানকার এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, ছিল নিজেদের অস্তিত্ব এবং নিজেদের দেশ থেকে অনেকটা দূরে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে গিয়ে এক ধরনের যুদ্ধ, যে যুদ্ধ তাদেরকে জিততেই হবে। চারিদিকে সমস্ত জায়গা যেন একদম দখল হয়ে আছে। ওইদিকে বৃদ্ধ পোড়ো লোকটি সেই বইটির সন্ধানে কুল্লুস রাজ্যের দিকে এগিয়ে আসছে। সে সেই বইটি নিয়ে তার যৌবন এবং পূর্ণ শক্তি ফিরে পেতে চায়। সব মিলিয়ে পুরো বিশ্ব যেন অন্যরকমভাবে থমকে আছে। যুদ্ধ তখনও চলমান। ফট্টাস, রেবেল টিমের লিডার এবং সমস্ত লিডাররা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওদিকে স্নোল্যান্ড থেকে ব্যাকআপ সৈন্য এসেছে, তারা একে একে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং সমস্ত দৈত্য জিনদেরকে সেখানে ফ্রিজ করে ফেলছে তাদের বরফের সেই বড় বড় ড্রাগনের মুখ থেকে বের হওয়া চাকতি দিয়ে। তারা একে একে সেখানে অচেতন হয়ে পড়ছে, আর সেখানে অন্যান্য সৈন্যরা তাদেরকে মেরে ফেলছে, কারণ এদের শক্তি অন্যরকম। এবং আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের যেসব সেনারা আছে তারা শুধুমাত্র পানি এবং এই সমস্ত কিছুতে ভয় পায়, তাছাড়া অন্য কোনো জিনিসই তাদের ভয় বা ওরকম কোনো কিছু নেই। সেহেতু তারা একে একে পেছনে সরে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ খুব দুর্দান্তভাবে লেগে আছে। একটা সেনা এবং ফট্টাস তখন তার ড্রাগন নিয়ে চলে গেল মূল উপত্যকার উপরের দিকে, যেখানে ওম প্রায় সকল সেনাদেরকে একটু বেশি লোকসান পৌঁছাচ্ছে। ফট্টাস এবং অন্যান্য থাকা সকল বরফের দেশের সেসব সেনারা ড্রাগনের উপর থেকে ওমকে ঘিরে ফেলল এবং তাকে বরফ দিয়ে একদম ঢেকে ফেলল। সেখানে সে আর কোনোভাবে বের হতে পারছে না। ওম পাথর এবং মাটির নিচে অনেক শক্তিশালী, কিন্তু বরফের দেশে সে নিশ্চয়ই অতটা শক্তিশালী না। বরফ দিয়ে তাকে একদম ঢেকে ফেলা হলো। সে সেটার মধ্যে থেকে আর নড়াচড়া করতে পারছে না, বেরো হতে পারছে না। দ্বিতীয়টাকে আটক করার জন্য তারা সেখানে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 11। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা আজকে নতুন শুনছেন তারা অবশ্যই আমাদের পূর্ববর্তী সিজন এবং এপিসোডগুলো দেখে আসুন। প্রতিদিনকার মতো কণ্ঠে এবং গল্প লেখা আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এপিসোড নাম্বার 12 পেতে হলে এই ভিডিওর কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব এপিসোড নাম্বার 11 দিকে। চলুন শুরু করা যাক। মাহাদি এবং হানিফা এবং তার দলবল সহ সেই বৃদ্ধ জিনটি যে কিনা তার চিকিৎসা করাবে, তারা সেই সমুদ্র পাড়ি দিয়ে এবং পাহাড় পর্বত পাড়ি দিয়ে সেই স্থানে পৌঁছে গিয়েছে। সেই স্থানের চারিদিক থেকে এক ধরনের ঝর্ণা নিচে পড়ছে একদম গোল করে। মাঝখানে এক বিশাল বড় দিঘি, সেই দিঘির উপর শত শত শ্বেত পদ্ম ফুটে আছে। এই পদ্মগুলো দেখতে একটু ভিন্ন রকমের এবং তার মাঝখানে একটা গোল পাথর উঠে আছে। তারপর একটা বিছানার মতো পাথর রয়েছে। সেখানে হানিফাকে শোয়ানো হলো। হানিফার ডান পাশ এবং চোখের বেশ খানিকটা অংশ এবং মুখের অর্ধেকটা ততক্ষণে কালো হয়ে গিয়েছে এবং সেই কালো জাদু আস্তে আস্তে তার শরীরের ভিতরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাকে এমনভাবে কালো জাদু দিয়ে বেষ্টিত করা হয়েছে এবং আহত করা হয়েছে যে সে হয়তো আর বাঁচবে না বেশি দিন। খুব অল্প সময়ের মধ্যে সে মারা যাবে। কিন্তু এই পোড়ো বৃদ্ধ লোকটি যে কিনা একজন জিন, তিনি তাকে বাঁচিয়ে তোলার ওয়াদা করেছেন। সেখানে তাকে শোয়ানো হলো। চারিদিকে একদম সাদা থপথপে, আকাশে কোনো সূর্য নেই।
সারা ধবধবে অঞ্চল, একটু শীত শীত এবং কুয়াশা ভরা, এবং ঝর্ণা চারিদিকে খুব শব্দ করে নিচের দিকে পড়ছে। সেই ঝর্ণার পানি এই লেকের ভিতর পড়ে নিচে যায়। সেখানে অসংখ্য পদ্ম ফুটে আছে। সেখান থেকে কিছু পদ্ম তুলে নিয়ে আসা হলো এবং সেগুলো পিষ্ট করে হানিফার শরীরের একপাশে লাগানো হলো, আর বাকি পদ্মগুলো তার মাথায় এমনভাবে পানি দিয়ে ছোঁয়ানো হলো, সেখানে রেখে দেওয়া হলো তাকে। বৃদ্ধ সেই লোকটি বলল যে তাকে এরকমভাবে বিশ্রামে রেখে দিতে হবে। এরকম 3 দিন যদি এখানে রেখে চিকিৎসা করানো হয় এবং এখানকার এই পদ্ম ফুলের রস খাওয়ানো হয়, তাহলে খুব শীঘ্রই সে বেঁচে উঠবে এবং সে সেরে উঠবে। আশা করি, আমরা আশাবাদী। মাহাদি তখন তার বাবার পাশে বসে রয়েছে। মাহাদি বলল যে, বৈদ্যমশাই, আপনি যা বলছেন ঠিক তো? উনি সঠিক খুব শীঘ্রই ঠিক হয়ে উঠবেন তো? সে বৃদ্ধ বৈদ্যটি বলল, হ্যাঁ, উনি ঠিক হয়ে উঠবেন। ওনাকে আমি চিনি এবং উনি আমার খুব কাছের একজন লোক ছিলেন। উনি সুস্থ হলেই আমাকে চিনবেন তিনি। তারপর দেখব আমার সঙ্গে কথা বলবেন উনি। আর ওনাকে না বাঁচাতে পারলে আমার এই জীবন নিরর্থক থাকবে। কারণ কুরুলুস রাজ্যে যখন ছিলাম তখন আমি ওনাকে চিনতাম এবং কয়েকবার কিছু সুবোধনের সাথে দেখা হয়েছে। সেই হানিফাকে আমি বাঁচাবো না, তা কি হয় নাকি? মাহাদি তখন কাজটা আশার আলো দেখতে পেল। সেখানকার যত সেনাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে বলা হলো, তোমরা এখানে আশেপাশে পাহারা দাও এবং উনি যতদিন না পর্যন্ত সুস্থ হয় তোমরা সকলে এখানে থাকো। বৃদ্ধ লোকটি বললেন, আপনার এখান থেকে যাওয়ার দরকার নেই, আপনি এখানে থাকুন, কারণ আপনার এখানে প্রয়োজন আছে। আর ওরা কি বুঝবে না বুঝবে। মাহাদি তখন বলল, ওদিকে আমার দেশ, আমার রাজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। সে তখন বলল, বুঝতে পারলাম না, কেন, কি হয়েছে? মাহাদি তখন বলল যে, কুরুলুস রাজ্য এই আন্ডারগ্রাউন্ড অঞ্চল এবং আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আমরা তো আন্ডারগ্রাউন্ড কিং ধ্বংস করেছি, কিন্তু মাদাফার অঞ্চল ধ্বংস করার জন্য আমার ভাইরা সকলে লড়াই করছে এবং সেখানে আমাকে খুব শীঘ্রই যেতে হবে। তারা লড়াইয়ের কোন পর্যায়ে আছে আমি জানি না, সেখান থেকে কোনো খবরও পাচ্ছি না। আমার দূতেরা কোনো খবর পর্যন্ত এনে দিতে পারছে না। সেহেতু সেখানে একজন যোদ্ধা কম, মানে অনেকটা দুর্বল হয়ে পড়ার মতো অবস্থা। আমি তো একজন যোদ্ধা, তারপর আমার বাবা একজন যোদ্ধা, তার সেনা, আমার সেনা, সকলেই জন্য দুর্বল হয়ে পড়ছে। আমাকে সেখানে খুব শীঘ্রই যেতে হবে। বৃদ্ধ লোকটি তখন বললেন, ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, তবে হ্যাঁ, আমি এটা গ্যারান্টি দিতে পারছি না যে তোমার বাবা বেঁচে উঠবে কিনা, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তুমি ফিরে এসে তোমার বাবাকে নাও দেখতে পারো। সেই জন্য আমি তোমাকে বললাম যে তোমার বাবার শেষ সময় পর্যন্ত তুমি তার সঙ্গে থাকো। হানিফা তখন একটি শব্দ করে উঠল, তারপর খুব দুর্বল কণ্ঠে বলল, মাহাদি, বাবা তুই যা, তুই তোর দেশকে বাঁচা। আমি সারা জীবন আমার দেশকে বাঁচানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি, কিন্তু এই শেষ মুহূর্তে তুই আমার জন্য তোর দেশের সঙ্গে দুশ্মনী করিস না। তুই যা, তোর দেশের সঙ্গে 2 নম্বরই করলে অনেকটা খারাপ হবে। তুই নিজেকে ক্ষমা করতে পারবি না। তুই সেখানে যা এবং যুদ্ধে অংশগ্রহণ কর, আমি যা হয় দেখা যাবে। মাহাদি তখন বলল, বাবা কিন্তু। সে তখন বলল, আর কোনো কথা বলিস না, তুই যা বাবা। মাহাদি তখন সেখান থেকে উপরে উড়াল দিল এবং তার বাবাকে শেষ দেখা দেখে সেখান থেকে চলে আসলো। কারণ এই বৈদ্য বলেছেন তার বাবা হয়তো আর নাও বাঁচতে পারে এবং হয়তো নাও ফিরে আসতে পারে। কারণ হচ্ছে, বৈদ্য বলে দিয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করতে হবে। তিনি তারপর সেখান থেকে উড়ে কুরুলুস রাজ্যের দিকে আসতে শুরু করলো। কারণ কুরুলুস রাজ্যের অবস্থা, সেখানকার একজন দূত এসে খবর পাঠিয়েছে যে সেখানে কোনো প্রকার কোনো সেনা নেই। সেখানে গিয়ে তাকে সেইখানকার সমস্ত কিছু রক্ষা করতে হবে, কিন্তু কুরুলুস রাজ্য পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে। সেখানে একটা চেক দিয়ে সে যাবে মূল আন্ডারগ্রাউন্ড অঞ্চলে, মাদাফার অঞ্চলে, যেখানে যুদ্ধ খুব চমৎকারভাবে লেগে আছে এবং তাদের সেনারা দ্বিতীয় অবস্থায় রয়েছে। এটা সে একটু আগেই খবর পেয়েছে। মাহাদি সেই খবরটা পেয়ে কুরুলুস রাজ্যে যখন দেখলো সেখানে কেউ নেই, তখন কুরুলুস রাজ্যের নিরাপত্তার জন্য সে সেখানে চলে যাচ্ছিল, কারণ সেখানেও নিরাপত্তার প্রয়োজন আছে। মাহাদি খুব দ্রুত গতিতে ব্রাজিলের সেই জঙ্গলের উপরে উঠে গেল এবং সেখান থেকে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। মেফো যুদ্ধ শেষ পরবর্তী সময় তার নিজের প্রাসাদে ফিরে এসেছে। প্রাসাদের উপর বিশাল আকৃতির ডানা মেলে এখানে ল্যান্ড করলো। ল্যান্ড করার খানিকক্ষণ বাদে সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যাওয়ার পর তার শরীর থেকে তখনও রক্ত এবং অন্যান্য সকল দূষিত পদার্থ নিচে টপটপ করে পড়ছে। 2জন জিন ধোয়া হয়ে ভেতরে প্রবেশ করলো। বলে কি যে, প্রভু, আপনি আমাদেরকে আদেশ দিন, আপনার জন্য কি করতে পারি? তিনি তখন বললেন, আমার জন্য কি করতে পারিস সেটা তোরকে আমি ডাকলে বলবো। তোরা কেন এখানে আসলি? আর হ্যাঁ, কাজ কর, আমি গোসল করব, আমার গোসল করার জন্য পানি গরম কর। আর কোনো খবর আছে?
আরেকজন দূত বলল যে, জি খবর আছে, আপনার প্রতীক্ষিত দূত এসেছেন এবং তিনি আপনার জন্য অপেক্ষা করে আছেন, নিচে বসে আছেন, তাকে কি আসতে বলবো? মেফো বলল কি যে, হ্যাঁ আসতে বলো, আমি তো তার জন্য অপেক্ষা করেছিলাম এবং তার জন্যই যুদ্ধক্ষেত্র থেকে আমি চলে আসলাম। সে এসেছে, এই জন্যই তো আমরা আগে একে এসেছি, দূতগুলো বলতে শুরু করলো। মেফো তখন বলল, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা গিয়ে ডেকে আসো, আর আমি তহখানায় যাচ্ছি। তাই বলে সে গোসলখানায় গেল এবং সেখানে পানি টকবক করে ফুটছে। মেফো তার ভিতরে বসে পড়ল। তার শরীর থেকে সেই রক্ত এবং সমস্ত কিছু মিশে পানিগুলো একদম লাল হয়ে গেল। অনেকক্ষণ পর সেই দূত যে কিনা কুরুলুস রাজ্যে এতদিন গুপ্তচর বেশি ছিল, সে তখন আসলো। আসার পর সে মেফোকে বলল, প্রভু, খবর আছে, খুব গুরুত্বপূর্ণ খবর, এবং সেটা আমি আপনাকে বলার জন্য এসেছি। মেফো বলল, কি খবর, তাড়াতাড়ি বলো। সেই দূত জানালো যে, আমি আপনার বাবার সেই বইয়ের সন্ধানটা করতে পেরেছি এবং সেখান থেকেই আমি আসছি। একথা বলতেই সঙ্গে সঙ্গেই মেফো বলল, কি বলছো, সত্যি? কোথায় আছে সেটা বলো। সেই দূত জানালো যে সেটা ওই বিল্ডিংয়ের নিচেই আছে। কুরুলুস রাজ্যের সম্রাট যেখানে থাকেন সেই বিল্ডিংয়ের নিচে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে। সেই টানেল দিয়ে ওই জিনিসটা একদম নিচে নেমে গিয়েছে এবং সেখানেই ওই জিনিসটা আছে এবং ওই জিনিসটা ওইখান থেকেই আপনি পাবেন। ও সেটা বলাবলি করছিল এবং রাত্রেবেলা আমি তাকে ওই ভবনের নিচের দিক থেকে যেতে দেখেছি এবং একটা গুপ্ত দরজা আছে, সেই গুপ্ত দরজা দিয়ে সেখানে যেতে হয়। আমি একদিন তাকে যেতে দেখেছি এবং এটাই হচ্ছে আসল খবর। প্রথম দিন আমি শিওর হওয়ার জন্য তার পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় দিন একদম 100% শিওর আমি যে ওইটা ওই প্রাসাদের নিচেই কোনো একটা জায়গায় লুকানো আছে এবং ইকবাল সেটা কেমন জায়গায় লুকিয়ে রেখেছে যেটা আর কেউ সন্ধান জানে না এবং ইকবালই একমাত্র সেটা সন্ধান জানে। আপনি যদি যে ইকবালকে ধরেন, এখন কুরুলুস রাজ্যে কোনো সেনা নেই, সকল সেনা এখানে যুদ্ধের জন্য চলে এসেছে। আপনি সেখানে গেলে খুব ইজিলি সেই জিনিসটা হাতে পেয়ে যাবেন। তখন সে দূত বলল যে, আপনি এখনই যান। মেফো বলল কি যে, খবর সত্যি তো দূত? দূত বলল কি যে, হ্যাঁ। মেফো তখন বলল, তুই বেশ বড় এবং ভালো একটা খবর নিয়ে এসেছিস, আমার গোলামি করছিস সারা জীবন এবং এটার জন্য তোকে অনেক ধন্যবাদ, এবং এটার পুরস্কার স্বরূপ তুই আমার কাছ থেকে অনেক বড় পুরস্কার পাবি। দূতটা অনেক খুশি হয়ে গেল। সেই মুহূর্তে দূতকে সে একটা আগুনের গোল্লা তার দিকে মারতে শুরু করলো। অনেকটা কাছাকাছি প্রায় চলে এসেছে। সেই মুহূর্তে দূত একদম ভয় পেয়ে গিয়ে বলল কি যে, আমি এই খবরটা আপনাকে বলার আগে আরেকজনকে বলে ফেলেছি। সঙ্গে সঙ্গেই মেফো তার সে আগুনের গোলাটা থামিয়ে ফেলল। দূতের একদম কাছাকাছি গিয়ে সে একদম পুড়ে যেতে গিয়েও বেঁচে গেল। তখন সেই দূত বলল, আপনি আমার এত বড় একটা ক্ষতি করলেন, আপনার জন্য সারা জীবন আমি সেখানে থেকেছি, নিজের পরিবার থেকে দূরে থেকেছি, আর আপনি আমাকে এই খবরটা পাওয়া মাত্রই মেরে ফেলতে চাইছিলেন। আপনার এই খবরটা আমি আরেকজনকে বলে দিয়েছি, এতক্ষণে সে নিশ্চয়ই পৌঁছে গিয়েছে এবং সে নিশ্চয়ই সেখান পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে আপনি কোনোদিন ওই বইয়ের সন্ধান পাবেন না, এবং সে কে সেটা আমি আপনাকে বলবো না, কারণ আপনি আমাকে মারার জন্য এক প্রকার পায়তারা করেছেন। এটা বলেই দূত সেখান থেকে ধোয়া হয়ে বেরিয়ে গেল। মেফোর সঙ্গে সঙ্গে উঠে গেল। উঠে তার বিশাল আকৃতির ডানা মেলে সে বাইরে সেই দূতকে ফলো করতে শুরু করলো। অনেকটা দূরে সেই দূত তাকে চেস করতে শুরু করলো। সে অনেক বড় ডানা মেলে সেই দূতের সঙ্গে যাচ্ছে, কিন্তু দূতের শক্তিও কম নয়। সে অনেক দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে। অনেকটা দূর গিয়ে পাহাড়ের কাছাকাছি গিয়ে তাকে ধরে ফেলল মেফো এবং ধরে বলল, তুই সত্যি করে বল, আর কাকে বলেছিস এবং সে এখন কোথায় আছে? তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? দূত তখন বলল, প্রভু, আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি আমাকে ছেড়ে দিন এবং আপনি কুরুলুস রাজ্যে যান, সেখানে গেলে আপনি দেখতে পাবেন। আমার ধারণা সে হয়তো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর আমি জানতাম যে আপনি এরকম একটা কাজ করবেন, সেজন্য এই খবর আমি আমার বার্তাবাহক পাখিকে দিয়ে রেখেছি। সে মুহূর্তের মধ্যে এই খবরটা ইউসুফের কাছে পাঠিয়ে দিবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি খুব ভালো কাজ করবেন না। আপনি এই খবরটা ইউসুফের কাছে পৌঁছে গেলে ইউসুফ আপনার আগে পৌঁছে যাবে, কারণ ইউসুফের শক্তি আপনার থেকে বেশি, আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। সে তো বুদ্ধিমানের কাজ হবে, আমাকে ছেড়ে দিন আর আমাকে যেতে দিন, আমি আমার পরিবারের কাছে যাই এবং আপনাকে আমার ওয়াদা করতে হবে আপনি আমাকে আর কোনোদিন মারার জন্য হুমকি ধামকি দিবেন না। সেরকম ক্ষমতা সম্পন্ন একটা জিনিস আমাকে দিবেন, সেটা হচ্ছে আপনার হাতে থাকা একটা আংটি। আমি জানি ওইটা থাকলে আপনি আমাকে কখনো মারতে পারবেন না এবং সেটাই আমি চাই। আমি কি তাহলে আমার পাখিকে বলে দিব আমাকে মারা মাত্র এটা ইউসুফের কাছে পৌঁছে যাবে? তখন আপনি কি করবেন? মেফো তখন বলল যে, আমার সাথে থেকে থেকে চালাক হয়েছিস এবং ভালো, বেশ ভালো চাল, ঠিক আছে। এই মুহূর্তে আমি কাদায় পড়েছি বলে আমার কাছ থেকে তুই এরকম একটা খবর বের করার চেষ্টা করছিস,
ঠিক আছে, সমস্যা নেই। আর এই নে রিংটা নে, আর আমি যাচ্ছি। আর খবরটা কার কাছে বলেছিস সেটা বল। তখন দূত বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যদি জানতেই চাচ্ছেন তাহলে আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে, আমি খবরটা বলেছি আপনার যে পুরো বৃদ্ধ লোকটা আছে, মানে আপনার বাবার বন্ধু, তাকেই বলেছি। সে আমাকে এক প্রকার বলার জন্য জোর করেছিল, এবং শুরুতে আমি বলতে চাইনি। আমি পরবর্তীতে ভাবলাম যে সে আপনার কাছের লোক, তাকে আমি বলি। কিন্তু তাকে বলার পর তার চোখে মুখের সেই লোভ লালসাটা আমি বুঝতে পেরেছিলাম, এবং এই কারণেই আমি তখন বলে পস্তিয়েছিলাম এবং আপনার জন্য এখন অপেক্ষা করেছি যে আপনি আসবেন, তারপর আপনাকে বলবো। কিন্তু আমি আপনার চোখেও সেই একই লোভ লালসা এবং আমাকে মারা সেই ক্ষমতাটা দেখতে পেয়েছি। আমাকে কোনো স্বাভাবিক জিনভাবে ভুল করবেন না। আমার বয়স অনেক, আপনার থেকে অনেক বেশি, সেহেতু আমি অনেক অভিজ্ঞ, আর আমাকে মারার চিন্তা করবেন না। তাই বলে সেই রিংটা তার হাতে ভেতর পড়ে ফেলল। পড়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই জিনটা অদৃশ্য হয়ে গেল। কারণ এ হচ্ছে দূত জিন, এদের জন্মই হয়েছে শুধুমাত্র খবর আদান প্রদান এবং গুপ্তচর ভিত্তি করার জন্য। এবং ওই রিংটা পেয়ে জিনটা একটা অন্যরকম শক্তিতে রূপান্তর হলো এবং সে অদৃশ্য হওয়ার ক্ষমতা অর্জন করলো, যাকে কিনা কোনো জিনও দেখতে পারবে না। সঙ্গে সঙ্গে মেহু বলল, তুমি কোথায় গেলে? তখন সে অদৃশ্য অবস্থায় বলল, আপনি তাড়াতাড়ি যান, না হলে কিন্তু আপনি সেটা পাবেন না। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, আর এই আংটিটা যদি না আছে আপনি আমাকে মারতে পারবেন না। সেহেতু আমি আপনাকে প্রভু এবং রাজা হিসেবে স্বীকার করছি এবং আপনাকে রাজা বলে ঘোষণা দিচ্ছি। আপনি খুব দ্রুত সেখানে গিয়ে আপনার সেই বইটি উদ্ধার করুন। তাই বলে সেই দূত সেখান থেকে পালিয়ে গেল। মেফো এটা দেখিয়ে বিখ্যাত একটা গর্জন দিয়ে চিৎকার দিল। তারপর সে বলল যে, চাচা, আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আপনি নিজের ক্ষমতা পাওয়ার জন্য তাহলে এতদিন আমাকে ব্যবহার করেছেন। আপনি জানতেন যে ওই বইটা আপনি ব্যবহার করলে আপনি আবার পূর্ণ শক্তি ফেরত পাবেন, আপনি যুবক হয়ে যাবেন। তার মানে আপনার মনে মনে এটা ছিল, আমি আসছি চাচা, আমি আপনার কাছে আসছি। আর ইকবাল, এবার থেকে আমি হত্যা করেই ছাড়ব। কারণ হচ্ছে পুরো কুরুলুস রাজ্য এখন সম্পূর্ণ ফাঁকা, আর আমি যদি তোর পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে ওই বইটা এখন আমার। আমি খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাব। এই বলে মেফো খুব দ্রুত গতিতে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। ওদিকে সেই বৃদ্ধ লোকটি সম্পূর্ণ সীমানা পেরিয়ে কুরুলুস রাজ্যের বর্ডারের কাছে চলে এসেছে, মানে মূল যে রাজ্য ভবনের বর্ডারের বাইরে। সেখানে দাঁড়িয়ে এসে ভেতরের দিকে অপেক্ষা করতে শুরু করলো। ভেতরে সে তাকাচ্ছে, কিন্তু চারদিকে গার্ডরা তাকে দেখছে, কারণ ওইখানে গার্ড রয়েছে। সকল গার্ডরা তার ওইখানে চলে যায়নি যুদ্ধে। সেনা গার্ড যারা ছিল তারা চলে গিয়েছে। সে অফিসের সামনে গিয়ে দাঁড়ালো, মূল গেটের সামনে গিয়ে বলল যে, সম্রাট ইকবাল কি আছেন? আমি ওনার বৃদ্ধ এক চাচা, মানুষের জগৎ থেকে এসেছি। আমাকে দেখতে মানুষের মতো লাগছে না? জিনগুলো তখন বলল, হ্যাঁ, কিন্তু আপনার পরিচয় কি? আমাদেরকে আগে সম্রাটের কাছে শুনতে হবে। ইকবালের চাচা আর এটা বললেই তো আমি ঢুকতে দেবো না, তাই না? আপনি অপেক্ষা করুন, আমরা ভেতর থেকে খবর নিয়ে আসছি। তাই বলে দুজন জিন ভেতরে চলে গেল, কারণ বৃদ্ধ লোকটিকে দেখতে অবশ্যই ইকবালের চাচার মতোই লাগছিল, কারণ তিনি অনেক বৃদ্ধ এবং একজন মানুষও বটে। তার জিনের রূপ সে হাইড করে রেখেছে এবং তার সঙ্গে যে জিন আছে সে বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে হাইড করে রেখেছে। ইকবালের কাছে যখন দুজন দূত আসলো, তখন ইকবাল বলল, আমার চাচা, এরকম কেউ তো এখানে আসার কোনো, তাহলে কি বুঝতে পারছি না, কে আসলো? সালমান নিয়ে আসলো নাকি? আচ্ছা, আমাকে আসতে বলো। দুজন ভেতর থেকে এই খবরটাই নিয়ে এসেছে। সেই দুজন সেই বৃদ্ধ বড় লোকটিকে ভেতর ঢুকতে দিল, তারপর অপেক্ষা রুমে গিয়ে বসাতে বলল। সেখানে বসার পর তখন ইকবাল সেখানে এসে উপস্থিত হলো। বলল কি যে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কোত্থেকে? তখন তিনি বললেন যে, ইকবাল, তুমি আমাকে চিনতে পারবে না। আসলে আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবা যখন ছিলেন তখন তোমাদের বাড়িতে আমি খুব যেতাম, আর আমি যখন তোমার অফিসে গেলাম তখন তোমার বাবার সমস্ত কথা বলতেই তোমাকে সমস্ত লোক বলল যে উনি এখানে থাকেন না। তারপর আমাকে সিইও রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে সালমান নামে একজন লোক, ওর সঙ্গে তো তোমাদের বাড়ির কাজের লোক ছিল, তাই না? ওকে আমি সমস্ত কথা বললাম। তারপর বললো যে, উনি তো এখন এখানে থাকেন না, অমুক জায়গায় থাকেন। আমি সত্যি অবাক হয়েছিলাম। আসলে খুব বিপদে না পড়ে আমি এখানে আসতাম না। খুবই বড় বিপদে পড়েছি বাবা। আসলে হয়েছে কি, আমার ছেলের বড় রোগ হয়েছে। সেই রোগ একমাত্র জিনেরা ঠিক করতে পারবে। আমি জেনেছি যে তুমি জিনেদের সর্দার এখন, সেজন্য তোমার কাছে এসেছি। বাবা, তুমি আমার ছেলেকে বাঁচাও, দেখো কোনোভাবেই করতে পারো কিনা। আমি সালমানের সঙ্গে এখানে এসেছি। সালমান এখানে নিয়ে এসেছে আমাকে। ও বলল, চাচা আপনি যান, গিয়ে আপনি বলুন ইকবালকে, ও ভেতরে নিয়ে যাবে আপনাকে। ও আমাকে দিয়ে গেল এই পর্যন্ত। একথা বলতেই ইকবাল তখন বলল, আচ্ছা চাচা, বুঝতে পেরেছি। তা আপনি ভেতরে চলুন, ভেতরে গিয়ে একটু বিশ্রাম করুন, তারপর আমি দেখছি যে আপনার ছেলের জন্য কি করা যায়। আমাদের এখানকার যেসব চিকিৎসক জিন আছে
তাদেরকে না হয় আমি পাঠিয়ে দিব। তারপর ছেলের কি হয়েছে? একথা বলতেই সে বলল, ক্যান্সার হয়েছে বাবা, এই রোগের চিকিৎসা নাকি মানুষের জগতে নাই, সেটা তো তুমি জানো তাই না? ইকবাল বলল, হ্যাঁ অবশ্য আমরা এটা চিকিৎসা জানি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি দেখছি। এই কারা আছো? তাই বলতে দুজন জিন সেখানে ধোয়া হয়ে উপস্থিত হলো। বলল, ইনি আমার চাচা, এনাকে বিশ্রামাগারে নিয়ে যাও এবং সেখানে গিয়ে এনাকে অপেক্ষা করো, একটা রুম দাও আর ওনার সমস্ত আপ্যায়নের ব্যবস্থা করো। চাচা এখন আমি একটু যাই, আমি একটু ব্যস্ত আছি, আমি ভেতরে রাজকার্য চালাচ্ছি, তো আমি পরবর্তী সমস্ত কিছু দেখছি, ঠিক আছে? আর আমাদের এখানকার অবস্থা খুব বেশি একটা ভালো না, আমাদের এখানকার সমস্ত সেনারা চলে গিয়েছে, যুদ্ধে গিয়েছে, যুদ্ধ চলছে, এই জন্য আর কি। তো এই বলতে ইকবাল সেখান থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে তার মূল প্রাসাদের দিকে গেল। বৃদ্ধ লোকটি তখন মুচকি মুচকি হাসছে, কারণ সে তার ষড়যন্ত্র সফল হয়েছে। ইকবাল যে খুব সহজ সরল সেটা আলকিস বলেছিল তাকে, এবং সে জানে, মেফোর কাছ থেকে সে শুনেছে ইকবাল খুব সৎ এবং সহজ সরল একজন মানুষ। সে তাকে বোকা বানাতে সফল হয়েছে। তখন সে গেস্ট রুমে গিয়ে উঠল। সেখান থেকে ইকবালের কক্ষটা খুব বেশি দূরে না এবং সে প্রাসাদ পর্যন্ত সে পৌঁছাতে পারবে, এবং এখানে রক্ষীরাও একদম কম। সে চাইলেই অদৃশ্য হয়ে এবং তার বিশেষ ক্ষমতা দিয়ে সে আন্ডারগ্রাউন্ড সে অঞ্চল পর্যন্ত ঠিকই পৌঁছে যাবে, এবং অপেক্ষা এখন রাত হবার। রাত হলেই সে পর্যন্ত পৌঁছে যাবে, কারণ জীবনদের ক্ষমতা রাত হলে সব থেকে বেশি বৃদ্ধি পায়। শিখা একটা বিরাট আকৃতির পাখির উপর বসে আছে। সমস্ত মাকড়সাগুলো একে একে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল এবং মাদাফা অঞ্চলের সমস্ত জিনদেরকে একদম বিষক্রিয়ায় মেরে ফেলছে, এবং শত শত জিন বিষক্রিয়া হয়ে সেখানে মারা পড়েছে। এই সমস্ত মাকড়সারা উপরের অংশে সমস্ত জায়গায় সমস্ত জিনদেরকে একদম মাটির সঙ্গে শুয়ে ফেলেছে। সমস্ত অঞ্চল যেন একদম শুধুমাত্র এই মাদাফা অঞ্চলে জিনেদের লাশ পড়ে আছে। সমস্ত জিনেরা পেছনে সরতে শুরু করেছে, কারণ তারা জানে যে তাদের লিডার পালিয়েছে, কারণ মেফোকে তার আশেপাশে দেখতে পাচ্ছে না, আর মাদাফা তাকেও তার আশেপাশে দেখতে পাচ্ছে না। সম্ভবত প্রাসাদের দিকে ফিরে গিয়েছে। ওইখানকার যত দৈত্যজিন ছিল তারা সকলেই পেছনে দৌড়াতে শুরু করেছে। ওম সেই বরফের তলে চাপা পড়েছে, সে ওইখান থেকে কোনোভাবে বের হতে পারছে না। যখনই বরফ গলে যেতে শুরু করেছে ঠিক তখনই সেখানে থাকা সমস্ত পাখিরা সেখানে আবার বরফ ছুটছে এবং সেটা আবার আটকে যাচ্ছে। কোনোভাবেই ওম সেখান থেকে বের হতে পারছে না। তারপর চারিদিকে সমস্ত সেনারা একত্রিত এক জায়গায় মাঠে সমবেত হলো। শিখা তার দলবল নিয়ে এক পাশের সেনাদেরকে প্রায় আটকে ফেলেছে এবং সেই পাশের সমস্ত সেনারা শিখার কাছে সারেন্ডার করেছে। অন্যদিকে ফট্টাস এবং রেবেল টিমের লিডাররাও সমস্ত সেনাদেরকে আক্রমণ করতে বাধ্য করেছে এবং তারা সেখানে সারেন্ডার করেছে। এরকম করে প্রায় সমস্ত জায়গার লিডাররা সমস্ত সেনাদেরকে প্রায় আটক করে ফেলেছে এবং তারা সেখানে অস্ত্র ফেলে সারেন্ডার করে ফেলেছে, কারণ সেখানে আন্ডারগ্রাউন্ড যে রাজা ছিল তিনি নেই। মাদাফা কোথায় গিয়েছে কেউ বলতে পারবে না। সকলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। হাতি দৈত্য যারা ছিল সেসব হাতি দৈত্যও সেখানে হাঁটু গেড়ে বসে পড়েছে এবং বলছে যে আমাদেরকে মারবেন না, আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করছি। তাই বলে তারা সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তারা অপেক্ষা করতে থাকলো যে এরা কখন আমাদেরকে মারবে না। রেবেল টিমের লিডার তখন সমস্ত সেনাদেরকে বলল, তোমাদেরকে মারা আমাদের উদ্দেশ্য না। তোমরা জানো যে তোমাদের মধ্যে এমন কিছু জিন আছে যারা কিনা আমাদের আমাদের ওই উপরের জিন এবং আমাদের উপর ওইখান থেকে এসেছে, এবং সেই সমস্ত জিনেরদেরকে আমরা আলাদা করব। সেহেতু তোমরা যারা মেটে জিন আছো এবং মাটির তলে তোমাদের জন্ম এবং এখানে বেড়ে ওঠা, তারা আলাদা যাও। আর যাদেরকে তোমরা উপর থেকে ধরে নিয়ে এসেছো তাদেরকে তোমরা এক পাশে করো এবং এক পাশ করে একটা মাঠে দাঁড়া করাও। আমরা তাদেরকে আবার পুনরায় আমাদের দলে ফিরিয়ে নিয়ে আসবো। এবং এদের মধ্যে থেকে অনেক জিন আছে যারা কিনা আমার আপনার সকলের ভাই, সকলের হয়তো চাচা বা সকলের ভাইয়ের ছেলে, এরকম অনেকে আছে। প্রায় লাখ লাখ সৈন্য আছে যারা কিনা উপর থেকে এসেছে এবং বহু বছর তারা তাদের নিজেদের সৈন্য থেকে আলাদা, নিজেদের গোত্র থেকে আলাদা। আপনারা আমাদেরকে সেটা করতে সাহায্য করুন, আর আপনাদেরকে আমরা ওয়াদা করছি আমরা আপনাদেরকে মারব না। ফট্টাস তার ড্রাগনের উপরে উঠে বসে আছে, সঙ্গে তার পেছনে স্নোল্যান্ড থেকে আসা সমস্ত ড্রাগনরা। সকলের লিডার হচ্ছে ফট্টাস। তখন ফট্টাস বলল কি যে তোমরা সকলে এক মাঠে সমবেত হও এবং যারা এখানে আছো। সঙ্গে সঙ্গেই প্রায় অসংখ্য সৈন্য প্রায় এক পাশে সরে যেতে লাগলো। যেসব দৈত্য জিন ছিল তারা এক কোণায় সরে যেতে লাগলো, তারা তো দৈত্য জিনই এবং তাদের জন্ম এখানে, সমস্ত কিছু এখানে। হাতি জিন যারা ছিল তারা এক পাশে হয়ে গেল। হাতি জিনদের মাথা হাতিদের মতো দেখতে এবং তারা ওইসব সুর দিয়ে এবং তাদের দাঁত দিয়ে অনেক কিছু করতে পারে, তারা সারেন্ডার করে ফেলেছে। অপরদিকে ওই সমস্ত সেনারা যারা কিনা উপর থেকে এসেছিল তারা এক পাশে দাঁড়ায় সমবেত হলো। ঠিক সেই মুহূর্তে উপর থেকে ফট্টাস এবং তার ড্রাগনের দল তাদের উপর পানি বর্ষণ করতে শুরু করলো।
কারণ হচ্ছে তাদের ওই ড্রাগনের মুখ থেকে বরফ বের হয় এবং সেই বরফ কিছুক্ষণের মধ্যেই গলে যাবে, কারণ এই জায়গাটা উত্তপ্ত এবং এই উত্তপ্ত জায়গায় বরফ গলে পানি হতে খুব বেশি সময় লাগবে না। সমস্ত সেনারা এক মাঠে সমবেত হলো, যে সমস্ত সেনারা বহু বছর আগে উপর থেকে উঠে এসেছিল এবং এখানে ধরে নিয়ে আসা হয়েছিল সুড়ঙ্গ পথে, এবং তাদেরকে এই সেনাদলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিখা ওপর থেকে পাখি দিয়ে তার ভাইদেরকে খোঁজার চেষ্টা করছে। তার ভাইরা এখানে কি আছে? এখানে সে বহু বছর ধরে তার ভাইদেরকে খোঁজার জন্য সে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং একজন যোদ্ধা হয়ে উঠেছে, একজন সাধারণ পরী থেকে। শিখা অত্যাধিক রকমের সুন্দরী একজন নারী এবং সে খুব সুন্দর এবং শৌখিন একজন পরী ছিল, কিন্তু তার চিন্তা হচ্ছে যদি তার ভাইদেরকে না পাওয়া যায়, যদি তার ভাইরা যুদ্ধে শহীদ হয়ে যায়। তার পরিবারকে তো শুধু হারিয়েছে, কিন্তু তার ভাইরাই একমাত্র তার সম্বল এবং ছোটবেলা থেকে তার ভাইরা তাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। তাদেরকে খুঁজে বের করতেই হবে। শিখা সেই শূন্যদলের উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং তার ভাইদেরকে খোঁজার চেষ্টা করছে, হন্য হয়ে সমস্ত জায়গায় খুঁজছে, কিন্তু শিখা কি তার ভাইকে খুঁজে পাবে? সমস্ত জায়গায় সে যেন একদম পাগলের মতো খুঁজছে। সমস্ত সেনারা তখনও সেই মাঠে সমবেত হচ্ছে এবং সমস্ত ড্রাগনরা ওপর থেকে তাদের উপর বরফ মারার জন্য প্রস্তুত, এবং সেসব বরফ একটু পরেই গলে যাবে। আন্ডারগ্রাউন্ড নদীর সেই নিচে ইউসুফ তখনও দরজা খোলার চেষ্টা করছে। আর মাত্র কিছু সময়। সে দরজাটা অনেক চেষ্টা করেও খুলতে পারছে না। উপর থেকে মাদাফা তার দিকে নেমে আসছে। ইউসুফ খুব দ্রুত গতিতে সেই বড় চাকতিটা ঘোরাতে দরজার মুখটা ধপাস করে খুলে গেল এবং খুলে যেতেই একটা ছোট্ট মুখ বেরিয়ে আসলো। সেই ছোট্ট মুখ দিয়ে ইউসুফ সেদিক দিয়ে বেরিয়ে গেল। ইউসুফের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো জোগাড়। সে এখানে বেরিয়ে তার শরীর থেকে আগুনের সেই ঝাপটাটা একটু একটু করে সরাতে শুরু করলো। ইউসুফের এর মধ্যে থেকে সম্পূর্ণরূপে চার্জ হয়ে গিয়েছে এবং তার শরীর এখন পূর্ণ শক্তি। তার মুখ দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো এবং তার হাতে থাকা সমস্ত আগুনের লাভাগুলো সে একটু একটু করে পানি ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে তার শরীর থেকে নামিয়ে ফেলল। ইউসুফ তখন দেখল মাদাফা সেই দরজাটা অনেক ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে, কারণ এই দরজাটা ইউসুফ বাইরে থেকে লক করে দিয়েছে আর ছোট্ট একটা পথ খুলেছে। ওই পথ দিয়ে তো মাদাফা আসতে পারবে না। মাদাফার পুরো সম্পূর্ণ আগুন তার শরীরে, সেই আগুনের ভিতরে সব থেকে বেশি শক্তি পায়। সঙ্গে সঙ্গেই সেই গেটটা জোরে একটা ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। ভেঙে ফেলতেই সেই গেটের ভিতর থেকে বড় এক লাভা এদিকে বইতে শুরু করলো এবং সেই লাভাটা নিচের দিকে যেতে শুরু করলো। যেমনটা একটা টাঙ্কির পানি ভাঙলে সেই পানিটা অন্যদিকে বইতে শুরু করে, ওই বড় সুড়ঙ্গ পথ হওয়ার কারণে ওদিক দিয়ে সমস্ত লাভাগুলো বেরিয়ে এদিকে আসতে শুরু করলো। ইউসুফ তখন উড়ে ওইখান থেকে সেই সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে যেতে শুরু করলো। তারপর একটা রুম পড়লো, যে রুমের ওইখানে মাদাফার মূল যে সিংহাসন, সেই সিংহাসনটা দেখতে পেল। মাদাফা তার পেছন পেছন আসছে। সেখানে আসার পর দেখলো মাকড়সার রাজা সেখানে এসে উপস্থিত হয়ে গিয়েছে। অন্য একটা সুড়ঙ্গ পথ ধরে এসেছে, অনেকটা পথ পাড়ি দিয়ে। মাকড়সার রাজা তখন বলল যে ইউসুফ, তুমি এক কাজ করো, তুমি ওই সিংহাসনের পেছনে যাও। সিংহাসনের পেছনে গিয়ে সিংহাসনটা অনেক ওইখান থেকে সরাও। সিংহাসনের নিচে দিয়ে ওইখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একদম আরো তলে চলে গিয়েছে। সেখানে একটা ঘুমন্ত ড্রাগন ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত ড্রাগনকে কিন্তু কোনোভাবে জাগানো যাবে না, সে খুবই ভয়ানক। সে মাদাফার তৈরি করা এক ভয়ঙ্কর ড্রাগন। তাকে না জাগিয়ে তুমি সেখান থেকে তার কোলের মধ্যে থেকে সেই প্রাণভোমরাটা নিয়ে আসো। তার ভিতরে 6টা ডিম দেখতে পাবে। সেই 6টা ডিমের ভিতরে একটা ডিম দেখবে অন্য রকমের এবং অন্য রকের, এবং সেটা জলজল করবে। সেই ডিমের ভিতরেই রয়েছে মাদাফা এবং এর যে বাচ্চা কাচ্চা আছে ওম, তাদের মূল যে জিন এবং জীবন সেটার ভিতরে রয়েছে। তুমি সেটাকে এনে এই সামনে একটা পানির ফোয়ারা রয়েছে, সেই পানির ফোয়ারার ভিতরে যদি ফেলে দাও, তাহলে ওই ডিমটা অটোমেটিক্যালি সেখানে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে যাওয়া মাত্রই এরা তখন এই শয়তান থেকে পরিণত হবে পাথরে, এবং সেই পাথর আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না। আর ওই ডিমটা সেখানে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তারপর তা থেকে তুমি তাকে মারতে পারবা, এবং এটাই একমাত্র উপায়, তাছাড়া ওকে মারার কোনো উপায় নেই। ইউসুফ এই কথা শুনে সঙ্গে সঙ্গে উড়ে সেই সিংহাসনের কাছাকাছি গেল। আর তখন মাদাফা পেছন থেকে একটা আগুনের বর্ষণ তখন সেই মাকড়সার রাজার উপর ছুড়ে মারল। সঙ্গে সঙ্গে মাকড়সার রাজা পেছনে সরে গিয়ে একটু আহত হয়ে একটু শব্দ করে ক্যাচ ক্যাচ করে সেখান থেকে পেছনে সরে গেল, কারণ মাকড়সার রাজা আগুন সহ্য করতে পারে না, সে আগুনের কাছেও যায় না। এই জন্য সে ঘুরে এই পাশ দিয়ে এসেছে আর ইউসুফকে এদিক দিয়ে আসতে বলেছে, কারণ ইউসুফের এদিক দিয়ে আসলে তার এবার চার্জ হবে এবং ইউসুফের এদিক দিয়ে আসলে খুব তাড়াতাড়ি হবে। অনেকক্ষণ পরেই মাকড়সা রাজা এদিক দিয়ে এসেছে এবং ইউসুফ সম্পূর্ণ জিনিসটা বুঝে গিয়েছে। মাকড়সা রাজা আহত হয়েছে, কারণ আগুন সে সহ্য করতে পারে না। আগুন মারার সঙ্গে সঙ্গেই তার শরীরে একটা জায়গায় লেগে সেখানে পুড়ে গিয়েছে।
সে সেখান থেকে একটা নিরাপদ জায়গায় সরে গিয়েছে। মাকড়সা রাজার জন্য ইউসুফের খারাপ লাগছে। ইউসুফ যখন পেছন গিয়ে সে সিংহাসনের কাছাকাছি গেল, ঠিক সেই মুহূর্তে মাদাফা তার সামনে এসে উপস্থিত এবং তাকে জোরে একটা আঘাত করে ইউসুফকে পেছন দিকে সরিয়ে দিল এবং সে সিংহাসনের ওপরে সে বসে পড়ল। তারপর বলল যে, আমি এখানে বসা অবস্থায় তুই কোনোদিনই এখান থেকে নিচে নামতে পারবি না। তাই বলে ইউসুফ অনেকটা দূর থেকে তার এবার শক্তি দিয়ে সে একটা বলের মতো জিনিস বানালো এবং সেটা মাদাফার দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই মাদাফা সেই জিনিসটাকে কোনোভাবেই যেন সরাতে পারছিল না। অনেকটা কাছাকাছি এসে সেটাকে নিষ্ক্রিয় করতে সফল হলো এবং তার কাছে এসে সেই শক্তিটা ধ্বংস হয়ে গেল। ইউসুফ অনেক গতি দিয়ে সেটা করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে সেটা পারছিল না, কারণ মাদাফা এই অঞ্চলে অনেক বেশি শক্তিশালী। তার এবার শক্তি সম্পূর্ণভাবে সেখানে কাজ করছে না। সঙ্গে সঙ্গেই ইউসুফ সেখানে থাকা আরও কয়েকটা পাথর মাদাফার দিকে ছুঁড়ে মারল, কিন্তু কোনোভাবেই তার শরীর পর্যন্ত লাগছিল না। অনেক চেষ্টা করার পর ইউসুফ যেন মাদাফার সঙ্গে পেরে উঠছিল না, কারণ মাদাফা সঙ্গে সঙ্গেই তাকে যেন ফিরিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে কোনোভাবেই ইউসুফ পেরে উঠছে না। মাদাফার সঙ্গে সঙ্গেই একটা আগুনের গোলাবর্ষণ ইউসুফের দিকে ছুঁড়ে মারল এবং ইউসুফ সেটাকে ঠেকাতে না পেরে অনেকটা শক্তিশালী সেই পাথরটি এসে ইউসুফের গায়ে লেগে ইউসুফ পড়ে গেল একটা গর্তের ভিতরে। সেখানে সে প্রায় আটকে গেল, তার পা একটা পাথরের নিচে আটকে গিয়েছে। মাদাফা তখন তার কাছে ফিরে আসলো। ফিরে আসার আগে আগেই ইউসুফ যখন আবার উপর থেকে উঠে পড়ল এবং উঠে সেখানে গিয়ে সে আবার মাদাফার মাথায় দিলে একটা জোরে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে মাদাফা সেখান থেকে সরে গিয়ে আবার সিংহাসনের উপর গিয়ে বসে পড়ল এবং বলল, আমি যতক্ষণ পর্যন্ত এই সিংহাসনের উপর আছি তুই আমাকে কোনোভাবেই এখান থেকে সরাতে পারবি না, আর আমাকে এখান থেকে নড়াতেও পারবি না, কারণ পৃথিবীতে এমন কোনো শক্তি তৈরি হয়নি। আর ওই 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 এবার কথা বলছিস, ওই এবার আমার কিছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি এখানে বসে আছি, কারণ আমার সমস্ত শক্তির উৎস হচ্ছে এই সিংহাসন। এই সিংহাসনের উপরে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কারণ এটা ভেদ করে তুই কখনোই নিচে যেতে পারবি না। তাই বলে ইউসুফ আবার তার দূর থেকে আগুনের সেই গোলাবর্ষণ এবং এবার শক্তি দ্বারা সেটাকে আবার প্রতিহত করার চেষ্টা করলো, কিন্তু যতই সেটার কাছে যায় ইউসুফ যেন সেখানে গিয়ে আটকে যায়, কোনোভাবেই আর সামনে এগোতে পারে না। ইউসুফ কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অনেক চেষ্টা করেও মাদাফাকে সেখান থেকে সরাতে পারছে না। এত চেষ্টা করেছে সে যে কোনোভাবেই যেন কোনো কিছু করতে পারছে না সে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বিরাট আকৃতির আরেকটা লাভা এসে পড়ল মাদাফার মাথার উপরে। মাদাফা সেটা খেয়াল করেনি। ইউসুফ দেখল সেখানে মাহাদি এসে উপস্থিত। ইউসুফ তখন বলল, মাহাদি তুই? সে তখন বলল, আরে বেটা, তোকে কি আমি একা ছাড়তে পারি? আমার বাবাকে আমি সুরক্ষিত স্থানে রেখে এসেছি এবং সে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বেঁচে উঠবে, তুই চিন্তা করিস না। আমি কুরুলুস রাজ্য গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে এসেছি এবং আমি জানি যে এই শয়তানটার সঙ্গে তুই এখানেই আছিস। উপরে সকলে স্যারেন্ডার করেছে, তোর আর নিস্তার নেই। এই তুই কি পারবি আমাদের সঙ্গে? শয়তান, তুই কখনোই পারবি না। দাঁড়া, আমি সমস্ত কিছু জানি, তোকে কিভাবে মারতে হবে সেই সমস্ত কিছু আমি সব কিছু জানি। ইউসুফ, কিভাবে উঠতে হবে আমি বলছি। ইউসুফ তখন বলল, আমাকে মাকড়সা রাজা সমস্ত কিছু বলেছে। মাহাদি তখন বলল, মাকড়সা রাজা সব বলে দিয়েছে তোকে? বাহ, বেশ ভালো কথা, তাহলে তো বেশ ভালো। তাহলে চল দুজনে মিলে এই শয়তান মাদাফাকে হত্যা করি। মাদাফা তখন হেসে উঠল, বলে যে তোরা দুজন আমাকে কিচ্ছু করতে পারবি না। মাহাদি তার মূল চালিকার শক্তি দিয়ে কুরুলুস রাজ্য থেকে পর্যন্ত ঘুরে এসেছে এবং সেখানে সমস্ত কিছু নিরাপদে আছে এবং আমাদেরকে এখন একটা মাত্র থ্রেট, একে মারতে হবে। ইউসুফ তখন বলল, মাহাদি উপরের অবস্থা কি? মাহাদি বলল, উপরে সকলে সারেন্ডার করেছে, সকলেই আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু একটা বিষয়, মেফোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেফো কোথায় গিয়েছে? ইউসুফ তখন বলল, মেফো নিশ্চয়ই তার মহলে গিয়েছে, তার মহলে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে। আগে এই শয়তানটাকে তো মেরে নিই, তারপর আমরা মেফো মহলে যাব, সেখানে গিয়ে তার দফা রফা করব। মেফো কোথায় যাবে? ও আমাদের কাছ থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না, কারণ সমস্ত জায়গায় আমাদের সেনারা এখন পাহারারত অবস্থায় রয়েছে। মাদাফা তখন বলল, মেফো আমার সঙ্গে শয়তানি করলো, ও আমার সেনাদেরকে লিড না দিয়ে ও চলে গেল। মেফো ঠিক কথাই বলেছিল, তুই হচ্ছিস মানুষ, আর মানুষদের ওপর কখনো বিশ্বাস করতে নেই, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। মানুষের শক্তি এক অন্যরকম শক্তি, তোর নিস্তার নেই। তাই বলে মাদাফা আরও বড় একটা আগুনের লাভা ইউসুফের দিকে মারল। ওইদিকে মাহাদি তখন মাদাফার মাথার উপর আরেকটা আগুনের লাভা মারতে শুরু করলো। ইউসুফ এবং মাহাদি দুজনে দুই পাশ থেকে মাদাফার ওপর জোরে জোরে আঘাত করছে। মাদাফা একটু আগেও একা অনেক বড়াই করছিল, কিন্তু মাহাদি আসার সঙ্গে সঙ্গেই মাদাফার শক্তি কেন যেন একটু কমে গিয়েছে। তারা দুজন দুই পাশ থেকে তার উপর আগুনের গোলাবর্ষণ মারছে এবং দূর থেকে এক পাওয়ারফুল শক্তি তার দিকে আঘাত করছে।
তাতে করে মাদাফা কিছুটা নড়ে উঠলেও তার তেমন কোনো ক্ষতি হচ্ছে না, কারণ সে বিশাল আকৃতির এক দৈত্যজিন। তার মাথায় রয়েছে 4টা শিং, মাথায় বিশাল আকৃতির মুকুট, শরীর আগুনে জ্বলজ্বল করছে। অন্যান্য সেনারা এখানে নেই, তবে সে একাই এখানে 100। তাকে ভেদ করে নিচ পর্যন্ত যাওয়াটা অনেকটা অসম্ভব। ঠিক সেই মুহূর্তে মাদাফা ইউসুফের উপর একটা বড় আকৃতির বড় সার্কিট মারল এবং সেটা থেকে এক ধরনের আলো এবং ধোঁয়া বের হলো, এবং সেই ধোঁয়াটা ইউসুফের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই ইউসুফ একটা শর্ট খেয়ে নিচে পড়ে গেল, এবং সেটা তাকে প্রায় অচেতন করতে দিয়ে একদম বাধ্য করলো। মাদাফা তার কাছে এসে বলল যে আমার শক্তি তো এখন পর্যন্ত দেখিসনি, আমি দেখাতে শুরু করলে তখন আর তোরা কিছু করতে পারবি না। তাই বলে মাদাফা ইউসুফকে ধরে ছুঁড়ে একটা পাথরের সঙ্গে আঘাত করলো। ইউসুফ সেটাতে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। ওদিকে মাহাদি এসে বলল কি যে তোকে আমি ছাড়বো না। তাই বলেই সে মাহাদিকে ধরে ফেললো। মাহাদিকে ধরে তাকেও একটা জোরে আছাড় দিল। মাহাদি একটা দূরে গিয়ে সেখানে পড়ে গেল, এবং পড়ে গিয়ে সে আহত অবস্থায় সেখানে দাঁড়িয়ে রইল। মাদাফা আসলে বেশ শক্তিশালী একজন জিন। তার সঙ্গে ইউসুফের এবা আর মাহাদির শক্তি কোনোটাই পেরে উঠছে না। মাহাদি তখন উঠে গিয়ে আবার মাদাফার উপর জোরে আঘাত করলো, এবং তার মাথার উপর দাঁড়িয়ে তার শিং দুটো ধরে তার মাথাকে জোরে জোরে লাথি দিতে শুরু করলো। তার মাথার উপরের নাগাল সে পাচ্ছে না, কারণ তার হাত দুটো এমনভাবে নির্মিত যে তার পিঠের অংশতে কোনোভাবে সে নাগাল পাবে না। মাহাদি তখন বলল যে ইউসুফ উঠায়, আমরা পেয়ে গিয়েছি, ওর দুর্বল স্থান পেয়ে গিয়েছি। ওই স্থান পর্যন্ত আমাদেরকে কোনোভাবে ধরতে পারবে না, এবং ওদের এই স্থান থেকেই ওকে মারতে হবে। মাহাদি তখন দুটো শিং ধরে তার পিঠে জোরে সমানে লাথি মারতে শুরু করলো। মাদাফা তখন চিৎকার করতে শুরু করলো। কোনোভাবে সে পিঠের ওই অংশে সে ধরতে পারছে না। সেখানে দাঁড়িয়ে তার চুলের বিশাল আকৃতির সে অংশ ধরে তার পিঠে জোরে জোরে আঘাত করে সে মাদাফাকে নিচে ফেলে দিল। ইউসুফ ততক্ষণে সেই পাথরগুলো সরিয়ে খুব দ্রুত গতিতে উড়ে আবার কাছে চলে আসলো। কাছে এসে সামনে এসে তাকে এমন জোরে একটা ঘুষি মারলো, এবং তার চুল দিয়ে তার গলাটা পেঁচিয়ে ধরলো। ঠিক সেই মুহূর্তে মাহাদি ইউসুফকে বলল, ইউসুফ তুই দ্রুত ওই সিংহাসনটা সরানোর চেষ্টা কর। ওটা সরানো মাত্রই তুই ভিতরে ঢুকে যাবি। আমি ওকে দেখছি, ওকে এখানে কুপকাত করার একটা বড় আইডিয়া পেয়ে গেছি। এতক্ষণ তো আমাদের দুজনকে খুব মেরেছে, এবার দেখিও কি করে। ইউসুফ সঙ্গে সঙ্গে গিয়ে সেই বড় সিংহাসনটা ধাক্কাতে শুরু করলো। অনেক জোরে ধাক্কাচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই সিংহাসনটা সেখান থেকে সরছে না। নিশ্চয়ই এটা কোনো লক করা রয়েছে, এবং সেটা লকটা কোথায় আছে ইউসুফকে খুঁজে বের করতে হবে। কারণ ইউসুফ সমস্ত চেষ্টা করেছে এবং করে দেখেছে। সে অনেক বড় বড় লাভা এবং আগুনের গোলাবর্ষণ এবং তার সম্পূর্ণ এবার শক্তির উপর ফলপ্রসূ করে দেখেছে, কিন্তু সেটা কোনোভাবেই সরে না। নিশ্চয়ই এখানে কোনো লক আছে, সেই লকটা তাকে দেখতে হবে, এবং সেটা কোথায় সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। ওদিকে মাদাফা মাহাদিকে সরজরে ফেলে দিয়ে সে উঠে দাঁড়িয়েছে, কিন্তু ইউসুফ তখনও সেই লকটা খুঁজে পাচ্ছে না। কারণ এই সিংহাসন সরানো শুধুমাত্র জোরের খেলা নয়, এটা বুদ্ধিরও খেলা। তার বাবার মতো করে চিন্তা করতে হবে, ইকবালের মতো করে চিন্তা করতে হবে, তবে মাত্রই সে এটা থেকে উদ্ধার পাবে এবং এখান থেকে সে নিচে পর্যন্ত যেতে পারবে। কি করতে হবে ইউসুফ তার মাথায় জোর দিতে শুরু করলো। চারিদিকে সমস্ত সেনারা তখন একটা মাঠে সমবেত হয়েছে। সমস্ত দৈত্যজিনেরা এবং কোরলুস রাজ্যের যে সমস্ত সেনা আছে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আর যত মাদাফা রাজ্যের সেনা আছে, 4 হাত পাওয়ালা প্লাস অন্যান্য বড় দৈত্যজিন আছে, ছোট দৈত্যজিন আছে, পিচাস আছে, সকলে আত্মসমর্পণ করেছে। একটা মাঠের ভিতরে সমস্ত সেনারা সমবেত হয়েছে। যে সমস্ত সেনারা অনেক বছর আগে ওপর থেকে এখানে এসেছিল এবং তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, তাদের ওপর সেই বরফ স্প্রে করা শুরু করতে হয়েছে। শিখা তখন তার ভাইদেরকে খুঁজে বেড়াচ্ছে। আচমকা শিখা একটা জায়গায় গিয়ে থেমে গেল। বরফের ভিতরে 2জন মানুষ একত্রিত হয়ে আছে এবং একই জায়গায়। সে তখন দেখতে পেল 2জন মানুষ বরফের ভিতরে একদম স্থির হয়ে আছে, তাদেরকে দেখা যাচ্ছে না। শিখা সঙ্গে সঙ্গে সেখানে নিচে নেমে আসলো তার পাখির উপর থেকে। ফটাস বলল কি যে আরে ওই মেয়েটা কি করছে, ওকে নিয়ে আসো তো এখান থেকে। সঙ্গে সঙ্গেই সেখানে 2জন জিন গেল। শিখা তাদেরকে থামিয়ে দিয়ে বললো, তোমরা সরো এখান থেকে, আমার ভাই ওরা। তখন শিখা নিচে আসলো, দেখলো তার 2 ভাই যারা কিনা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, সেই 2 ভাই সেখানে রয়েছে এবং সেখানে বরফের ভিতরে একদম আচ্ছাদিত হয়ে আছে। খানিকক্ষণ বাদে ফটাস সেখানে আসলো, বলল কি যে কি করছো তুমি মেয়ে। শিখা তখন বললো, ওরা 2জন আমার ভাই। ফটাস বলল যে ওরা খুব শীঘ্রই জেগে উঠবে, বরফটাকে গলতে দাও, গললেই ওরা জেগে উঠবে, কোনো চিন্তা করো না, আর একদমই ভেবো না এই বিষয়ে, ঠিক আছে। তখন শিখা বলল, আপনি এখান থেকে যান, ওরা বের হোক, তারপর আমি দেখব। শিখা তাকে বারবার নাড়াতে শুরু করলো, ভাই ভাই ওঠ, তোরা ঘুমিয়ে আছিস কিসের জন্য ভাই, আমার সঙ্গে কথা বল। অনেকক্ষণ সে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলো, কিন্তু তাদের সঙ্গে কেউ কথা বলছিল না। শিখা তখন তাদেরকে আবার বলল, ভাই ওঠ, কিন্তু তারা কোনোভাবেই উঠছিল না। তারপর সেখানে থাকা
সেই বরফগুলো গলতে শুরু করলো এবং গলে গলে আস্তে আস্তে যখন তাদের মুখমণ্ডল এবং চেহারা বাইরে বের হচ্ছিল, তখন শিখা দেখতে পেল তাদের ভাইয়ের চেহারা। তাদের ভাই শিখার দিকে তাকিয়ে আছে, কিন্তু শিখাকে চিনতে পারছে না। তখন তাদের ভাই বলে উঠল, আপনি কে? শিখা তখন বলে উঠল, আরে ভাই, আমাকে চিনতে পারছিস না তুই? আমি তোদের আদরের ছোট বোন শিখা। এই কথা বলতেই সে তখন বলল, তুই আমাদের শিখা, সে ছোট্ট শিখা যে কিনা, কিন্তু এত বড় হলি কিভাবে, কবে? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। শিখা তখন বলল যে, তুই দেখ তুই কোথায় আছিস। এটা হচ্ছে মাদাফার সেই আন্ডারগ্রাউন্ড অঞ্চল, যেখানে তোকে ধরে নিয়ে আসা হয়েছিল। তোকে বাঁচানোর জন্য বিগত অনেক বছর ধরে আমি এই রেবেল টিমের সঙ্গে যুক্ত আছি এবং আমি সত্যি সত্যি তোকে পেয়ে গিয়েছি। সত্যি কথা বলছি, আমি তোদেরকে পাওয়ার জন্য এত বছর ধরে এখানে এরকমভাবে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে ছিলাম এবং আজকে আমি তোদেরকে পেয়ে গিয়েছি। তাই বলে তার দুজন ভাই এবং শিখা একে অপরকে জড়িয়ে ধরল। শিখা কান্না করছে, তার দুই ভাইও কান্না করছে। ফারটাস তখন সেখান থেকে সরে গেল, কারণ এটা তাদের পরম আলিঙ্গনের মুহূর্ত। এই মুহূর্তটার জন্য শিখা হয়তো অনেক বছর ধরে অপেক্ষা করেছিল। রেবেল টিমের লিডার তখন সেখানে আসলো, এসে বলল, শিখা, তুমি যে জন্য এই টিম জয়েন করেছিলে সেই উদ্দেশ্য তোমার সফল হলো এবং তুমি তোমার মাতৃভূমিকে বাঁচিয়েছ, তুমি তৃণভূমিকে বাঁচিয়েছ। আমাদের তৃণভূমি আবার সবুজ শ্যামলে ভরে উঠবে, আবার আগের মতো করে আমরা থাকতে পারবো। কিন্তু শিখার চোখে তখন জল ছলছল করছে। বলল কি যে, আমার মা মারা গিয়েছে, আমার ভাইদেরকে তো আমি পেয়েছি, কিন্তু আমার মা বাবাকে তার কোনোদিন ফিরে পাবো না। তারা তো আমাদের জীবনে কোনোদিন ফিরে আসবে না। তাদের জন্য খুব আক্ষেপ হবে, খুব কষ্ট হবে, কিন্তু আমার ভাইদেরকে আমি খুঁজে পেয়েছি, সেটাই আমার জন্য অনেক কিছু এবং এতেই আমি অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ লিডার। আপনি না থাকলে হয়তো আমরা এই যুদ্ধে জয়ী হতে পারতাম না এবং আমার এই পর্যন্ত আসা হতো না। আপনি আমাদেরকে সাহস দিয়েছেন। সঙ্গে সঙ্গেই যে সমস্ত জিনদেরকে পানিতে ডুবানো হয়েছিল তারা একটু একটু করে জীবিত হতে শুরু করলো এবং অন্যান্য যখন আত্মীয় স্বজন ছিল রেবেল টিমের ভিতরে, তারা সকলকে তাদের মধ্যে করে খুঁজে নিল এবং সকলে তাদের পুরাতন হারিয়ে যাওয়া ছেলে, কারোর নাতি, কারোর ভাই, কারোর অনেক ভাতিজা খুঁজে পেয়ে তারা বেশ খুশি হলো এবং চারিদিকে যেন এক অন্যরকম পরিবেশ, যা কিনা একটা ইমোশনাল পরিবেশের সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে। কারণ এত বছর পর তারা একত্রিত হয়েছে তাদের সেই পুরাতন আত্মীয়দের সঙ্গে, সেই তৃণভূমির সমস্ত জায়গার সঙ্গে। আরও অনেক জায়গা আছে তারা কিনা অনেক বছর আগে এসেছিল, কিন্তু অনেক জিন ছিল যারা মারা গিয়েছে। অনেক লোক কান্না করছে, অনেক বৃদ্ধ কান্না করছে, কারণ তারা তাদের ছেলেকে খুঁজে পায়নি, তাদের ভাইকে খুঁজে পায়নি। তারা হয়তো মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য জিন যারা পড়ে আছে তাদের মৃতদেহ, তারা মারা গিয়েছে এই যুদ্ধে এবং তারা কখনো ফিরে আসবে না, তাদের শরীরে পানি স্পর্শ করালেও না, কারণ তারা মারা গিয়েছে এবং তারা হয়তো এখানেই সমাধিত হবে। সমস্ত সেনারা তখন মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে। তখন সেখানে থাকা বড় একজন লিডার বলে উঠল, আমরা এই অঞ্চলে এসেছিলাম যুদ্ধ করার জন্য এবং আমরা এখান থেকে জয়ী হয়ে ফিরে যাব, কিন্তু আমাদের জয় এখনও নিশ্চিত নয়, কারণ মাদাফা কোথায় আছে সে বিষয়ে আমরা জানি না, আর মেফো সেও এখনো ধরা পড়েনি। তাদেরকে যেভাবেই হোক মারতে হবে, বিশেষ করে মাদাফাকে। আমার ধারণা সম্রাট ইউসুফ এবং আমাদের মূল যে হানিফার ছেলে, যে হচ্ছে আমাদের মূল সেনাপতি আমাদের দলের, সে নিশ্চয়ই মাদাফাকে মারার জন্য গিয়েছে এবং আমরা তার জন্য অপেক্ষা করি এবং আমরা যদি পারি তার জন্য লড়াই করব, কিন্তু তারা কোথায় আমরা জানি না। তবে আমাদের সকলকে মেফো মহলের দিকে যেতে হবে। এখান থেকে মেফো মহল বহু দূরে নাই, মেফো ওদিকে গিয়েছিল। মেফো মহল ঘেরাও করলে সেখান থেকে সমস্ত জিনিস পাওয়া যাবে। শিখা তখন বলল, লিডার, আমি জানি ইউসুফ এবং মাহাদি কোথায় আছে, আমি সেখানেই যাচ্ছি এবং সেখানে গিয়ে ওদেরকে হেল্প করতে হবে। আমার ধারণা মাদাফার সঙ্গে ওরা লড়াই করছে এবং আমি সেখানে যাই। এই কথা বললেই কিছু সেনা তখন বিভক্ত হয়ে গেল, আর শিখা তখন চলে গেল আন্ডারগ্রাউন্ড সেই বড় সিংহাসনের নিচে, কারণ শিখা জানে ওইখানে থেকে পৌঁছাতে হবে এবং কোন পাশ দিয়ে যেতে হবে সেটা জানে। এক মাকড়সার পিঠে চড়ে সে সেদিকে চলে গেল, কারণ মাকড়সা সেদিকের রাস্তা জানে। শিখা সেই মাকড়সার পিঠে চড়ে মূল প্রাসাদের দিকে চলে গেল, আর এদিকে কিছু সেনা একটা টিম গঠন করে চলে গেল মূল রাজ্যের দিকে, যেখানে দখল করতে হবে, আর কিছু সেনা চলে গেল মেফো মহলের দিকে, সেখানে ঘেরাও করতে হবে। যুদ্ধ এখনো যেন শেষ হয়নি। এই যুদ্ধের পরিণতি কি, আগামীতে কি হতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 11। এপিসোড নাম্বার 12 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। যারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন
দ্য মেগা বক্স। আশা করি পরবর্তী এপিসোডের জন্য আপনারা সকলে অপেক্ষা করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।